ওই যে এক্সেল এর মতো বা সিএসভি ফাইলের মতো করে তৈরি করা। হ্যাঁ, এর জন্য এখন আমরা পান্ডাস ইউজ করব। পান্ডাস ইউজ করে আমরা এটাকে ডেটা ফ্রেমে, বোধগম্য একটা ডেটা ফ্রেমে, সুন্দর একটা ডেটা ফ্রেমে তৈরি করবো। হ্যাঁ, তো আমরা একটা ভেরিয়েবলের নাম নেই, সেটা হচ্ছে ডেটা। ডেটার মধ্যে আমরা যেটা করব, পিডি। পিডিটা কি? এই যে আমরা পান্ডাসটাকে নাম দিচ্ছি হচ্ছে পিডি, পান্ডাস এস পিডি হিসাবে। আহ, পান্ডাসটাকে পিডি হিসাবে ইম্পোর্ট করছি, তাই তো? পিডি ডট ডেটা ফ্রেম, পিডি ডট ডেটা ফ্রেম। ওকে, তো পিডি একটা লাইব্রেরি, এই লাইব্রেরির ভিতরে একটা মডিউল হচ্ছে ডেটা ফ্রেম। হ্যাঁ, এই ডেটা ফ্রেমের মধ্যে যদি আমি ডিএফ কে ঢুকাই দিই আর কি, যেই ডিকশনারিটা তৈরি করছিলাম, এবং এটাকে যদি রান করি, তারপর এই ডেটাটাকে যদি আমরা দেখি, তাহলে আমরা এই যে এখন এক্সেল ফাইলের মতো করে দেখতে পাচ্ছি। এখানে ন্যাম, রহিম, করিম, সাকিব, রিয়া, মিতু। হ্যাঁ, তারপর স্কোর গুলো আর কি আমরা যেভাবে যেটা দিয়েছিলাম সেটা আছে। তো আমরা মূলত এখানে যেটা শিখলাম সেটা হচ্ছে আমরা ডিকশনারি কিভাবে ক্রিয়েট করব। আমরা তো ভেরিয়েবল এগুলো সম্পর্কে ধারণা নিয়ে আসছি। আসলে এখানে বেসিক অনেক অনেক কিছু আছে। আমরা আসলে বেসিক এখন বেসিকে মনোযোগ না দিয়ে আমরা এখন যতটুকু বুঝে যায় অতটুকু বুঝে বুঝে আসলে শেষ পর্যন্ত দেখি আসলে ডেটা অ্যানালাইসিসে কি করা হয়। তো আমরা এখানে একটা ডেটা ফ্রেম তৈরি করলাম। সেই ডেটা ফ্রেমটাকে এখানে একটা ডিকশনারি তৈরি করলাম এবং সেটাকে ডেটা ফ্রেমের অন্তর্গত করলাম, এবং সেই ডেটা ফ্রেমটা কিভাবে করলাম সেটা হচ্ছে পান্ডাস লাইব্রেরিটা ইউজ করে। তো এখানে আমরা এটাকে কিছু ম্যানিপুলেশন করব। আমাদের যেহেতু এখন ডেটা ফ্রেম তৈরি হয়ে গেছে, এখন আমরা পরবর্তী স্টেপে যাব। তো ডেটা ফ্রেম থেকে আমরা কি কি করতে পারি আসলে? ডেটা ফ্রেম থেকে আমরা ফার্স্ট যেটা দেখব, ডেটা ডট ইনফো দেখতে পারি। এটাতে কি কি ইনফো আছে আর কি, এটা দিয়ে আমরা রান করলে দেখতে পারবো এখানে ইনফো একটা বিল্ড আপ ফাংশন পাইথনের। এখানে আমরা ওই ডেটার যাবতীয় একটা বেসিক ইনফরমেশন নিতে পারি। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 5টা এন্ট্রিস আছে, 5 এন্ট্রিস, 0 to 4। হ্যাঁ, কারণ এই যে এখানে ইন্ডেক্স হচ্ছে 0 থেকে 4 পর্যন্ত কাউন্ট হয়, সেটাই দেখাইছে। 4টা কলাম আছে, 1 2 3 4। তারপর হচ্ছে এখানে কি দেখাচ্ছে, কলাম নেম গুলা দেখাচ্ছে। আহ এখানে দেখাচ্ছে হচ্ছে, এখানে যেটা দেখাচ্ছে কয়টা নান নাল ভ্যালু আছে। এখানে কিন্তু একটাও নান নাল ভ্যালু নাই, এর জন্য এখানে নন নাল ভ্যালু দেখাচ্ছে। ওকে, তো এখানে কোনো নাল ভ্যালু নাই, এর জন্য সবগুলাই এরকম ফিল আপ দেখাচ্ছে। আর এখানে কি দেখতে পারি, এখানে দেখতে পারি ডি টাইপ। ডি টাইপ মানে হচ্ছে ডেটা টাইপ। ডেটা টাইপ পাইথনে আসলে ডেটা টাইপ 3 ধরনের। একটা হচ্ছে অবজেক্ট, একটা হচ্ছে ইন্টিজার, আরেকটা হচ্ছে অবজেক্ট, একটা হচ্ছে ইন্টিজার, একটা হচ্ছে ফ্লোটিং। অবজেক্টটা কি? এই যে টেক্সট টাইপের ডেটা বা ক্যাটাগরি ডেটা, সেগুলো হচ্ছে অবজেক্ট। 1 মিনিট, আমি একটু অ্যাড করে নিই। হ্যাঁ, তো ক্যাটাগরিক্যাল ডেটাগুলোকে আমরা কি বলবো? অবজেক্ট। ইন্টিজার কি? ইন্টিজার হচ্ছে আহ পূর্ণ সংখ্যা আর কি বলা চলে, যেখানে কোনো দশমিক থাকবে না, বা দশমিক থাকলেও শুধু যে পূর্ণ সংখ্যাটা যেটা থাকবে সেটা হচ্ছে ইন্টিজার। যেমন 10.5, এর মধ্যে শুধু 10টা হচ্ছে ইন্টিজার, 0.5টা ইন্টিজার নয়। হ্যাঁ, আরেকটা হচ্ছে ফ্লোটিং ডেটা টাইপ। ফ্লোটিং ডেটা টাইপ কি? এইটা হচ্ছে পূর্ণ সংখ্যা সহ পয়েন্ট, মানে বাকি যে পয়েন্টের সংখ্যাটা আছে সেটা সহ। যেমন 10.5, এটা একটা হচ্ছে ফ্লোটিং সংখ্যা। তো ফ্লোটিং ডেটা টাইপ। তো এগুলো নিয়েও আমরা বিস্তারিত জানবো। আপাতত এতটুকুই জানি যে এই পাশে আমরা যেটা দেখি সেটা হচ্ছে ডেটা টাইপ। এখানে ডেটা টাইপটা দেখানো হয়, এটা খুবই ইম্পর্টেন্ট। আমাদের যে কোনো অ্যানালাইসিসের পূর্বে এই ডেটা টাইপ সম্পর্কে আমাদের ধারণা রাখতে হয়। যেমন এখানে নেম, নেম হচ্ছে অবজেক্ট। হ্যাঁ, এখানে নেমের মধ্যে কি, নেমের মধ্যে সব ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল না? রহিম, করিম, সাকিব, এগুলো তো সব ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল, এর জন্য এটা অবজেক্ট। তারপর ম্যাথ, ম্যাথের মধ্যে কি আছে? ম্যাথের মধ্যে সব হচ্ছে নিউমেরিক্যাল ভ্যালু আছে, তাই না? নিউমেরিক্যাল ভ্যালু, এবং এখানে কিন্তু কোনো পয়েন্টও নাই।
তাই না? এর জন্য এটাকে কি দেখাচ্ছে? ইন্টিজার। হ্যাঁ, সিমিলারলি ইংলিশ, সায়েন্স এগুলো সবগুলোই ইন্টিজার। আচ্ছা, আমরা যদি একটা পয়েন্ট দিয়ে দেই তাহলে কি হয়? যেমন ম্যাথে হচ্ছে 60.5। হ্যাঁ, 60.5। এখন আবার নতুন করে রান করি, দেখি কি হয়। ডেটা ফ্রেমে লোড করি এবং ডেটাটাকে দেখি, এখন কিন্তু এই যে 60.5। হ্যাঁ, তাহলে এখন সবগুলোতে কিন্তু পয়েন্ট চলে আসছে, এক ফরম্যাটে চলে আসছে। আলাদা আলাদা করে তো থাকবে না, পুরো কলামটা একটা ফরম্যাটে থাকবে। ওকে। তো এখন যদি আমরা ইনফো দেখি, তাহলে এখন কিন্তু আমরা দেখতে পারবো প্রথমটা নেম অবজেক্ট, অবজেক্টের মতোই আছে। ম্যাথ কিন্তু ফ্লোটিং টাইপ হয়ে গেছে। কেন? কারণ এখানে ম্যাথের মধ্যে এখন পয়েন্ট চলে আসছে, তাই না? এর জন্য এটা ফ্লোটিং হয়ে আসছে। তো এইভাবে আমাদেরকে ডেটা টাইপ বুঝতে হবে। কেন ডেটা টাইপ বুঝতে হবে? কারণ রিয়েল রিয়েল লাইফে আসলে অনেক অসামঞ্জস্যতা থাকে। অনেক ডেটার মধ্যে দেখা গেছে যে যেটা আসলে নিউমেরিক্যাল হওয়া উচিত সেটা আসলে অবজেক্ট হয়ে যায়। তারপর হচ্ছে আমাদের অনেক ভ্যালু কনসিডার করতে হয়, যে কোনটাকে আমরা ইন্টিজার হিসেবে কনসিডার করবো এবং কোনটাকে আমরা ফ্লোটিং হিসেবে কনসিডার করবো। তো এর জন্য ডেটা টাইপ বোঝাটা খুবই জরুরি। ওকে। এরপর আমরা আরো দেখতে পারি, সেটা হচ্ছে ডিএফ ডট ডিসক্রাইব। আমি কি কোথাও ভুল করলাম? সরি, ডিএফ আমি কল করছি। ডিএফ তো আসলে ডিকশনারি। আমাদের ডেটার ডেটার নাম ছিল, ডেটা ফ্রেমের নাম ছিল হচ্ছে ডেটা। আমি এটা দিতে ভুল করে ফেলছিলাম আর কি। আর ডিকশনারিকে আসলে এইভাবে রিড করতে পারে না। ওকে। এখন আমরা ডিসক্রাইবের মধ্যে অনেক স্ট্যাটিস্টিক্যাল ম্যাথমেটিক্যাল অনেক ভ্যালু দেখতে পারি। যেমন ম্যাথ, ইংলিশ, সায়েন্স এগুলোর মধ্যে হচ্ছে কাউন্ট। কাউন্ট মানে হচ্ছে কতগুলো ইনপুট আছে আর কি, কতগুলো ভ্যালু আছে আর কি। ফার্স্টটা আছে মিন। ম্যাথের মিন কত, গড় কত? 77। ইংলিশের 79। সায়েন্সের 81। এখান থেকে আমরা মোটামুটি কিছুটা ইনসাইটস পাই। আচ্ছা, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে না? একটু জানাবেন প্লিজ। আসলে এখানে নেট প্রবলেম, তো আমিও মাঝে মাঝে আটকায় যাচ্ছি, যে আসলে কনফিউজ হয়ে যাচ্ছি আপনারা আসলে দেখতে পাচ্ছেন বা শুনতে পাচ্ছেন কিনা। ওকে, দেখা যাচ্ছে তো ভাইয়া। একটু একটু দেখেন, আপনার তো নেট প্রবলেম। আর কালকে সেম টাইমে ক্লাস হবে। হ্যাঁ। ওকে, আমরা আবার ক্লাসে ব্যাক করি। যেটা বলতেছিলাম, এখানে আসলে ডিসক্রাইব ডিসক্রাইব একটা ফাংশন, বিল্ডিং ফাংশন পাইথনের। এটা দিলে আমরা স্ট্যাটিস্টিক্যাল অনেক কিছু দেখতে পারি। এখানে আমরা মিন দেখতে পারি, গড় দেখতে পারি। তারপর হচ্ছে এসটিডি মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে হচ্ছে মিনকে যদি আমরা আদর্শ ধরি, তাহলে এখান থেকে বাকি ভ্যালুগুলো কতটুকু বিচ্যুতিতে আছে, ঠিক আছে, সেই জিনিসটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। যেমন এখানে হচ্ছে 77 হচ্ছে মিন, গড় ভ্যালু। আর এখানে হচ্ছে 12 হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। হ্যাঁ, তার মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে গড়ের থেকে যেই যেই ভ্যালু গুলো খুব বেশি বড় বা ছোট, সেগুলো ডিফারেন্স হচ্ছে 12.36 সামথিং। ওকে। সিমিলারলি ইংলিশ, সায়েন্স। তো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এখন না বুঝলেও সমস্যা নাই, এটা আমরা মেইন কোর্সে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নিয়ে লেকচার থাকবে। তারপর হচ্ছে মিন। মিন মানে মিনিমাম মিনিমাম ভ্যালু। মিনিমাম ভ্যালু হচ্ছে ম্যাথে 60, ইংলিশে 70 এবং সায়েন্সে 68। যেমন আমরা এখানে মিনিমাম ভ্যালু এখানে অবজার্ভ করলে দেখতে পারবো যে ম্যাথে আসলে 60 ছিল, ইংলিশে 70 ছিল, আর সায়েন্সে ছিল হচ্ছে 68। ওকে। তারপর আমরা দেখতে পারবো হচ্ছে এগুলো হচ্ছে কোয়ার্টাইল, ফার্স্ট কোয়ার্টাইল, সেকেন্ড কোয়ার্টাইল, থার্ড কোয়ার্টাইল। এটা নিয়েও এখনো আসলে বেশি কিছু জানার প্রয়োজন নাই। আমরা যখন মেইন কোর্স করব এটা আহ, এটা নিয়ে আমরা বিস্তারিত করবো, তবু একটু করে বলি। ফার্স্ট কোয়ার্টাইল হচ্ছে আহ আহ, পুরা ভ্যালু গুলো প্রথম 25%। ওকে। সেকেন্ড কোয়ার্টাইল হচ্ছে মিডিয়ান আর কি, মধ্যক যেটা, সবগুলো ভ্যালুর মধ্য। আর 75% হচ্ছে আহ, পুরা ভ্যালুর ম্যাক্সিমাম মানের মানের দিকে
75%, আর ম্যাক্সিমাম হচ্ছে 92। এখানে যেমন আমরা মিনিমাম ভ্যালু দেখলাম, এখানে তেমন ম্যাক্সিমাম ভ্যালু আছে আর কি, এখানে ম্যাথ, ইংলিশ, সায়েন্স। তো এখান থেকে আসলে আমরা অনেকগুলো ইনসাইটসই পাই, মানে বেসিক যেসব ইনসাইটস আসলে আমাদের প্রয়োজন, টুকটাক প্রয়োজন হয়, সেগুলো পাওয়া যায়। কিন্তু আসলে ডেটা অ্যানালাইসিসে আমরা এগুলোর মধ্যে সীমাবদ্ধ থাকি না, আরো অনেক ইনসাইটস বের করতে হয়। হ্যাঁ, অনেক কিছু করতে হয়। তো আমরা এতক্ষণ যা দেখলাম সেটা হচ্ছে ভেরিয়েবল বুঝলাম, ভেরিয়েবলের মধ্যে হচ্ছে ডেটাগুলোকে, ভ্যালু গুলোকে কিভাবে ইনপুট করব সেটা বুঝলাম। তারপর হচ্ছে কিছু ফাংশন, বিল্ড আপ ফাংশন বুঝলাম, যেমন এখানে মিনিমাম, ম্যাক্সিমাম, সাম, তারপর হচ্ছে এই যে লেন, তারপর হচ্ছে আমরা লুপ বুঝছি। হ্যাঁ, লুপ লুপ কেন ইউজ করা হয়। তারপর হচ্ছে একটা লাইব্রেরি সম্পর্কেও মোটামুটি ধারণা নিছি। তারপর হচ্ছে ডিকশনারি বিল্ড আপ শিখছি। তারপর হচ্ছে আহ ডেটা ফ্রেম তৈরি করা শিখছি পান্ডাস ইউজ করে, ফার্স্ট পান্ডাসের ইউজ আর কি। তারপর হচ্ছে ডেটা ইনফরমেশন রিড করা শিখছি, এবং ডেটা ডিসক্রিপশন রিড করা শিখছি। এখন আমরা যেটা করব, আহ, সেটা হচ্ছে একটু ফিল্টারিং শিখবো। ওকে, একটু এক্সপ্লোর শিখবো, ডেটাটা একটু এক্সপ্লোর করা শিখবো। সেটা হচ্ছে যেমন আমরা ফিল্টার করতে পারি যে আহ 80-র উপরে কতজন পাইছে, বা 60-এর নিচে কতজন পাইছে, বা এই ধরনের আমাদের কিছু কন্ডিশন থাকতে পারে, তাই না? তো আমরা এখন একটু ফিল্টারিং শিখবো। হ্যাঁ, ফিল্টারিং এ যেটা শিখবো সেটা হচ্ছে আহ মনে করেন হচ্ছে ম্যাথে কি ছিল, ম্যাথ ছিল না, হ্যাঁ, বড় হাতের দিছিলাম না ছোট হাতের দিছিলাম? বড় হাতের। ম্যাথে আহ 80-র উপরে কতজন পাইছে, আমরা এটা দেখতে চাই। ঠিক আছে? তো শুধু এরকম লিখে কি সার্চ দিলে হবে? হবে না, কারণ ওকে ফার্স্ট বুঝাইতে হবে যে আমি কোন ডেটা ফ্রেমের ম্যাথ নিতে চাচ্ছি। ওকে, কোন ডেটা ফ্রেমের ম্যাথ নিতে চাচ্ছি। তো এটাকে কি করতে হবে, এটাকে একটা ডেটা ফ্রেমের ভিতরে ঢুকাই দিতে হবে। যেমন এটাকে আমি যদি আহ সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, আসলে পাইথনে এটাকে সেকেন্ড ব্র্যাকেট বলা হয়, তো এর জন্য সেকেন্ড ব্র্যাকেটই বলতেছি। বা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যদি দিয়ে যদি আমি ডেটা ফ্রেমটাকে যদি কল করি, যেমন, তাহলে আমরা এখানে একটা কন্ডিশন বিল্ড আপ করতে পারবো। আহ, wait, জি, ক্লাস পরে পাবেন, রেকর্ডেড ক্লাস দেওয়া হবে, কিন্তু অ্যাটেন্ডেন্স পাবেন না, আর অ্যাটেন্ডেন্স না থাকলে পরবর্তীতে সার্টিফিকেট পাবেন না, তবে রেকর্ডেড ক্লাস পাবেন। ওকে, তো আমরা কন্ডিশন কন্ডিশন এক মিনিট, আমরা যেটা চাচ্ছিলাম সেটা হচ্ছে ফিল্টারিং করব, যে ম্যাথের মধ্যে 80-র উপরে কতজন পাইছে, তাই না? তো আমরা ওইভাবে না শিখে ফার্স্টে হচ্ছে কলাম কল করা শিখি, যে আমরা একটা কলামকে কিভাবে কল করতে পারি। ওকে, তো এই তো আমার ডেটা ফ্রেম, এই ডেটা ফ্রেমের আমি একটা স্পেসিফিক কলামকে কল করব। ওকে, স্পেসিফিক কলামকে কল করার জন্য কি করতে হবে, আমাকে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে যে কলামকে আমি কল করতে চাই সেই কলামকে লিখতে হবে। এখানে আমি কোন কলাম নেব, এখানে নেব হচ্ছে ম্যাথ। ওকে, এখন যদি আমি ম্যাথ নিয়ে যদি রান করি, তাহলে শুধু ম্যাথের রেজাল্ট গুলো দেখাবে। ঠিক আছে, শুধু ম্যাথের রেজাল্ট গুলো দেখাবে। এখন আমি কি চাচ্ছি, এখন আমি চাচ্ছি হচ্ছে ম্যাথে 80-র উপরে কে কে পাইছে। গ্রেটার দেন, গ্রেটার দেন অর ইকুয়াল দিই, তাহলে আমরা প্লাসটাও বের করতে পারবো আর কি। গ্রেটার দেন অর ইকুয়াল 8, 80-তে প্লাস না? তো এইটা দিলে এখানে আমার দেখাচ্ছে হচ্ছে ট্রু, ফলস, ট্রু, ফলস, ফলস, এরকম দেখাচ্ছে। তার মানে ট্রু মানে বুঝতে হবে এটা 80-র সমান বা 80-র উপরে। ওকে, এটা 80 সমান বা 80-র উপরে। ফলস দিলে বুঝতে হবে যে এটা 80-র নিচে। আবার এগেইন ট্রু দিলে বুঝতে হবে এটা 80-র সমান বা 80-র উপরে। ঠিক আছে? তো এইটা তো আমরা আলাদাভাবে দেখতেছি, এটা যদি আমরা ডেটা ফ্রেমটার ভিতরেই দেখতে চাই,
তাহলে এটাকে আবার আমাদের কি করতে হবে, ডেটা ফ্রেমের আন্ডারে নিয়ে যেতে হবে। দেখেন এইখানে কিন্তু আমি ডেটা ফ্রেম আর কলামটা নিয়ে একটা লজিক বিল্ড আপ করছি। ওকে, জাস্ট ওই কলামটার উপর লজিক বিল্ড আপ করার জন্য এখানে আমি ডেটা ফ্রেম নিছি এবং তার ভিতরে যে কলামটা নিয়ে কাজ করব সেই কলামটাকে এবং তাদের মধ্যে লজিক দিছি, যে কন্ডিশন দিয়ে দিছি যে 80 সমান 80 থেকে বড় হতে হবে। হ্যাঁ, তো রেজাল্ট যেটা আসছে সেটা হচ্ছে আমার এভাবে আলাদাভাবে আসছে। তো আমি যেটা চাচ্ছি এই রেজাল্টটাকে এইভাবে, সরি, রেজাল্টটাকে এই এই ডেটা ফ্রেমের মধ্যেই দেখাবে। ওকে, তাহলে আমরা নামটা বুঝতে পারবো যে কে কে 80-র উপরে পাইছে বা কে কে প্লাস পাইছে, কে কে প্লাস পাইনি। ঠিক আছে, তো এটাকে আমরা এখন কি করতে পারি, এইটাকে আমরা একটা ডেটা ফ্রেমের ওই সেম ডেটা ফ্রেমের ভিতরেই ঢুকাই দিতে হবে। যেমন আমাদের ডেটা ফ্রেম ছিল হচ্ছে ডেটা। হ্যাঁ, এখন এই ডেটা ফ্রেমের মধ্যে যদি আমি এই পুরা লজিকটা যদি ঢুকাই দেই, পুরো লজিকটা যদি ঢুকাই দেই, সরি কি ভুল করলাম, এক মিনিট। ও, এখানে আমি দুইটা আহ, দুইটা ব্র্যাকেট ইউজ করে বলছি, এখানে একটা ব্র্যাকেট। ওকে, এবার ঠিক আছে। হ্যাঁ, তাহলে এখন আমাদের শুধু তাদেরই ভ্যালু দেখাবে যারা 80 সমান বা 80 থেকে বেশি পাইছে, যেমন রহিম আর সাকিব। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা যেটা করতে পারলাম যে আমাদের যদি এরকম 1,000, 2,000, 1 লাখ, 2 লাখ, 10 লাখ, 20 লাখ এরকম যে ডেটা থাকে, সেখান থেকে আমরা খুব সহজেই যে কোনো একটা কন্ডিশন, যে কোনো একটা স্কোর কন্ডিশনের উপর বেস করে আমরা ডেটাকে স্ট্রাক করে ফেলতে পারবো। হ্যাঁ, সিমিলারলি আমরা যদি ডেটাটা এখানে যেমন, এখানে ডেটাটা যেমন এলোমেলো করে আছে আর কি, ছোট থেকে বড় বা বড় থেকে ছোট এরকম করা নেই। তো আমরা ডেটাটাকে চাইলে শর্টিংও করতে পারি। হ্যাঁ, তো আমরা এখানে মেইনলি শিখলাম হচ্ছে ফিল্টারিং। সিম্পল একটা জিনিস, যে আমরা কোনো একটা সংখ্যা কোনো একটা স্পেসিফিক ভ্যালুর সাথে তুলনা করে আমরা জাস্ট ওই ডেটাগুলোকে বের করবো। হ্যাঁ, তো যেমন রহিমের আমি ম্যাথের ম্যাথের এইটি কতজন 80 বা এর থেকে বেশি মার্কস পাইছে, সেই কন্ডিশনের উপর ভিত্তি করে আমি তার টোটাল ডেটাটা বের করে ফেলছি। যেমন রহিম এখানে ম্যাথে 85 পাইলেও বা ম্যাথে প্লাস পাইলেও সে কিন্তু আহ আহ হ্যাঁ, ফর্চুনেটলি এখানে ইংলিশ, সায়েন্স এগুলোতে সে প্লাস পেয়ে গেছে। যাক, এটা আসলে ডেটার উপর ডিপেন্ড করবে, আমাদের ডেটাটা ওইভাবেই তৈরি হয়েছে। তো যাক, এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে শর্টিং। শর্টিংটা কি? শর্টিংটা আসলে আহ ডেটাটাকে ক্রম অনুযায়ী সাজানো, ছোট থেকে বড় বা বড় থেকে ছোট। হ্যাঁ, তো এটার জন্য আমরা জাস্ট কি করব, ডেটা, ডেটার সাথে লিখবো হচ্ছে শর্ট, শর্ট ভ্যালুস। ওকে, শর্ট ভ্যালুস এটাও একটা পাইথন বিল্ড আপ ফাংশন। এটার মধ্যে আমাদেরকে কি করতে হবে, কার সাপেক্ষে আমরা শর্ট করতে চাচ্ছি, মানে কার সাপেক্ষে আমরা ডেটাটাকে ছোট থেকে বড় এরকম বানাতে চাচ্ছি। তো এখানে আমাদেরকে যেমন ম্যাথ আছে, ইংলিশ আছে, সায়েন্স আছে, নেম দিয়ে তো আর হবে না, কারণ নেম তো কোনো নেমে তো ছোট বড় কিছু বোঝার কিছু নাই। তো এখানে আমরা যেমন কথা, যদি আমরা ইংলিশের সাপেক্ষে যদি ছোট থেকে বড় করতে চাই, তাহলে আমাদেরকে এখানে দিতে হবে ভ্যালুস, এখানে দিতে হবে ইংলিশ। হ্যাঁ, কি চাই ছোট থেকে বড়, এটার জন্য ছোট থেকে বড় এটা ডিসাইড করার জন্য আমাদেরকে ইউজ করতে হবে অ্যাসেন্ডিং। হ্যাঁ, অ্যাসেন্ডিং ইজ ইকুয়াল টু ট্রু অর ফলস। এখন অ্যাসেন্ডিং যদি আমরা ট্রু করে দেই তাহলে ছোট থেকে বড় ভ্যালু পাবো। সরি, হ্যাঁ, ছোট থেকে বড় ভ্যালু পাবো। তো এখানে ইংলিশের সাপেক্ষে ছোট থেকে বড় ভ্যালু গুলো ক্রমান্বয়ে সাজানো হয়ে গেছে। দেখেন আগে কিন্তু প্রথমে নাম ছিল হচ্ছে রহিম, এখন কিন্তু হয়ে গেছে রিয়া, কারণ রিয়ার ইংলিশের মান সবচেয়ে ছোট, সে ইংলিশে সবচেয়ে কম পাইছে আর কি সবার মধ্যে। ওকে, সিমিলারলি আমরা যদি এখানে অ্যাসেন্ডিং যদি ট্রুর জায়গায় যদি আমরা ফলস করে দেই,
হ্যাঁ, ফলস করে দেই, তাহলে আমরা দেখতে পারবো যে এবার বড় থেকে ছোট ক্রমান্বয়ে সাজানো হয়েছে আর কি। এখানে ইংলিশে সবচেয়ে বেশি, তারপর হচ্ছে কম, এইভাবে আর কি বড় থেকে আহ ছোটর দিকে যাবে আর কি, মানে ঊর্ধ্বক্রম অনুসারে। হ্যাঁ, তো এইভাবে আমরা শর্টিং ইউজ করে কোনো একটা ডেটার ভ্যালুকে ম্যানিপুলেট করতে পারি এবং এটাকে গুছাইতে পারি আর কি, ছোট থেকে বড় বা বড় থেকে ছোট। ওকে, এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ভিজুয়ালাইজেশন। ঠিক আছে, আমরা এই ডেটার একটু ভিজুয়ালাইজ। তো আমাদের ডেটা ভিজুয়ালাইজেশনের জন্য একটা লাইব্রেরি প্রয়োজন হবে, সেটা হচ্ছে ম্যাটপ্লটলিব। লিখে নিই। এখানে আমার লাইব্রেরি প্রয়োজন হবে, লাইব্রেরি হচ্ছে ম্যাটপ্লটলিব। তো আমরা লাইব্রেরি কিভাবে ইম্পোর্ট করি? ফার্স্ট ইম্পোর্ট ম্যাটপ্লট ম্যাটপ্লটলিব, সরি, অ্যাজ এটার নাম দিলাম হচ্ছে পিএলটি। ওকে, তো লাইব্রেরিটা হচ্ছে ম্যাটপ্লটলিব ডট পাইপ্লট। ওকে, এটার নাম দিলাম হচ্ছে পিএলটি। তো ভিজুয়ালাইজেশনের জন্য আমরা সাধারণত ম্যাটপ্লটলিব, সিবর্ন, আর অ্যাডভান্স ভিজুয়ালাইজেশনের জন্য সিবর্ন, তারপর হচ্ছে প্লটলি, এই ধরনের ইউজ করি। এগুলো আমরা সামনে শিখবো, আপাতত আমরা বেসিক ভিজুয়ালাইজেশন করি। ওকে, তো এটা আমরা রান করে নিই। রান করে নিয়ে এখন আহ আমরা একটা বার প্লট তৈরি করব। এর জন্য আমাদেরকে প্রথমে ম্যাটপ্লটলিব লাইব্রেরিটা লোড করে নিতে হবে। এখান থেকে আমাকে নিতে হবে হচ্ছে বার, বার প্লটের জন্য শুধু বার নিতে হবে। ওকে, বার প্লটের জন্য শুধু বার নিতে হবে। এখন সাপোজ আমরা হচ্ছে নেম আর ম্যাথের মধ্যে আহ একটা ভিজুয়ালাইজেশন দেখবো। ওকে, যে নাম এবং তাদের হচ্ছে স্কোর গুলো, ম্যাথের স্কোর গুলো ভিজুয়ালাইজেশনের মাধ্যমে দেখবো, বার প্লটের মাধ্যমে দেখবো। তাহলে কি করতে হবে? আমাকে জাস্ট বার প্লটের মধ্যে দুইটা কলাম দিয়ে দিতে হবে। আমাকে বার প্লটের মধ্যে দুইটা কলাম দিয়ে দিতে হবে। বার প্লটের মধ্যে দুইটা কলাম কিভাবে দিব? কি কি কলাম দিতে হবে? এক, নেম দিতে হবে, এক্স অক্ষ বরাবর আমাদেরকে দিব আমরা নেম, আর ওয়াই অক্ষ বরাবর দিব আমরা স্কোর। ঠিক আছে, ম্যাথ ম্যাথ স্কোর। তো ফার্স্ট আমরা এক্স অক্ষের মান বসাবো, তারপর হচ্ছে আমরা ওয়াই অক্ষের মান বসাবো। ঠিক আছে, তো ফার্স্ট আমি এখানে দিলাম হচ্ছে এক্স, কমা হচ্ছে ওয়াই। হ্যাঁ, কিন্তু এক্স আর ওয়াই কিন্তু আমরা এখানে ভেরিয়েবল হিসেবে দিলেও এই ভেরিয়েবলের কিন্তু কোনো মান নেই এখন। তাহলে এই ভেরিয়েবল গুলোকে এখন আমাকে ফিল আপ করতে হবে। হ্যাঁ, এক্স অক্ষে কি থাকবে? এক্স কি থাকবে? এক্স এর কার মান হওয়া উচিত ছিল? নেম, তাই না? নেম কলামটা। তাহলে এক্স ইজ ইকুয়াল টু নেম কলামটা আমরা কিভাবে নেব? আমরা কলাম নেওয়া শিখলাম কিভাবে, এই যেখানে শিখাইছিলাম যে আমরা এইভাবে কলাম নেব, তাই না? এখানে আবার কলাম নেই, আমরা নেম কলামটা নিব হচ্ছে ফার্স্ট ডেটা ফ্রেমটাকে কল করব, তারপর হচ্ছে এইভাবে সেকেন্ড ব্র্যাকেট দিব। এরপর আমরা হচ্ছে যে কলামটাকে নিতে চাচ্ছি সেই কলামটার নাম লিখবো। কিভাবে লিখবো? অবশ্যই কোটেশন মার্ক ইউজ করতে হবে। এরপর ওই কলামটাকে লিখতে হবে নেম, যেভাবে লেখা আছে এক্সাক্ট ওইভাবে লিখতে হবে, নাহলে কিন্তু হবে না। তো এটা করার কারণে কি হয়ে গেল? আমার এক্স ভেরিয়েবলটা কিন্তু লোড হয়ে গেল। হ্যাঁ, এই যে দেখেন, এতক্ষণ কিন্তু এক্স এরকম ছিল, সাদা কালার ছিল, এখন এক্স নীল কালার হয়ে গেল। এর মানে আমার এই যে এক্স ভেরিয়েবল একটা তৈরি হয়ে গেছে। এক্স ভেরিয়েবল তৈরি হয়ে যাওয়ার কারণে এখানে এক্স কিন্তু এখানে অটোমেটিক লোড হয়ে আছে। সিমিলারলি আমাকে এখন ওয়াই তৈরি করতে হবে। ওকে, ওয়াই বরাবর আমার কি থাকবে? ওয়াই বরাবর থাকবে ডেটা, এখানে রাখতে চাইছে হচ্ছে ম্যাথ, তাই তো? হ্যাঁ, এখন আমার দুইটা ভেরিয়েবলই কিন্তু লোড হয়ে গেছে। এখন সিম্পল, আমরা পিএলটি ডট বার দিয়ে দিলে কি হয়ে যাবে? এই যে আমরা ভিজুয়ালাইজেশন দেখতে পাবো। এখানে আমরা ভিজুয়ালাইজেশন দেখতে পারবো, যেমন রহিম 80-র উপরে সামথিং পাইছে আর কি, করিম, এই ধরনের আমরা ভিজুয়ালাইজেশন দেখতে পাবো। সাকিব সাকিব এখানে হচ্ছে ম্যাথে সবচেয়ে বেশি পাইছে, তাই না? রিয়া রিয়া এখানে সবচেয়ে কম পাইছে। মিতু বলা চলে হচ্ছে থার্ড প্লেসে আছে। তো যাই হোক, এই ধরনের ভিজুয়ালাইজেশন, এটা আসলে ছোট ডেটা, আমাদের কাছে চোখেই আমরা অনেক কিছু
আগে নিজেরাই ভিজুয়ালাইজ করে ফেলতে পারতেছি। কিন্তু ডেটাটা যদি অনেক বড় হয়ে যায় তখন কিন্তু আমরা চোখে দেখে কোনো কিছু বলতে পারবো না। তখন আমাদের ভিজুয়ালাইজেশন এই ধরনের ছোট ছোট ইনসাইটস গুলো আমাদের অনেক হেল্প করবে, যে আসলে তখন বুঝতে সাহায্য করবে যে কোন ভ্যালুটা কতটুকু আছে, কোনটা কেমন আছে। তখন আমাদের স্ট্যাটিস্টিক্যাল ডিস্ট্রিবিউশন বলেন বা স্ট্যাটিস্টিক্যাল থট বলেন, এই জিনিসগুলোকে চিন্তা করতে আমাদের সুবিধা হবে। হ্যাঁ। তো এই আমরা এখন পর্যন্ত মোটামুটি একটা বলা চলে কমেন্ট করছেন। আচ্ছা, আমি একটু কথা বলি, তারপর আপনি কি কমেন্ট করছেন আপনাকে অ্যান্সার করতেছি আর কি, অ্যান্সার করার চেষ্টা করব। তো আমরা মেইনলি আসলে এটা একটা পূর্ণাঙ্গ প্রজেক্ট বলতে পারি না। তো এটা ছোটখাটো কিন্তু একটা প্রজেক্ট বলাই যায়। ঠিক আছে, যে ছোট্ট একটা ডেটা নিয়ে আমরা ছোট্ট একটা ডেটার উপর কিভাবে সেই ডেটাটাকে ক্রিয়েট করব, ডেটার ছোট ছোট জিনিসগুলোকে বুঝবো, এবং এই ডেটাটাকে ক্রিয়েট করে পান্ডাসের সাহায্যে কিভাবে রিয়েল ডেটা ফ্রেমে তৈরি করব, এবং সেই ডেটা ফ্রেমকে কিভাবে রিড করব, তার ইনফরমেশন কিভাবে দেখবো, ডিস্ট্রিবিউশন কিভাবে দেখবো। হ্যাঁ, এখানে যে ভ্যালুগুলো বোঝানোর যে ব্যাপারটা, এখানে কিন্তু ভ্যালুগুলো বোঝানো বুঝতে পারাটা কিন্তু অনেক জরুরি। এর জন্য কিছুটা স্ট্যাটিস্টিক্যাল নলেজ লাগবে। তো আজকে মেইন উদ্দেশ্য স্ট্যাটিস্টিক্যাল নলেজ দেওয়া না, আজকে মেইন উদ্দেশ্য হচ্ছে আসলে পাইথন দিয়ে অ্যানালাইসিস এর পুরো প্রক্রিয়াটা দেখানো আর কি। তারপর এখানে আমরা ফিল্টারিং দেখলাম, তারপর হচ্ছে শর্টিং দেখলাম, তারপর হচ্ছে একটু ভিজুয়ালাইজেশনও দেখলাম। হ্যাঁ। তো এটা আসলে একটা মিনি প্রজেক্ট বলাই যেতে পারে। আমরা আসলে অ্যানালাইসিসে এটাই করি, একটা ডেটাকে রান করি, তার মধ্যে হচ্ছে ইনফরমেশন দেখি, তার ডিসক্রিপশন দেখি, এই সব কিছু দেখে তার নাল ভ্যালু দেখি, নাল ভ্যালু আছে কিনা, বা কোনো ডেটা নিয়ে কোনো রকমের অসামঞ্জস্যতা আছে কিনা, তার আউটলেয়ার চেক করি। এই সব কিছু চেক করার পর এগুলোকে আমাদের ক্লিনিং করতে হয়, এগুলো আমাদের হচ্ছে ম্যানিপুলেট করতে হয়। কোথাও যদি ডেটা না থাকে তাহলে সেখানে স্ট্যাটিস্টিক্যাল নলেজ ইউজ করে সেগুলোকে ফিল আপ করতে হয়। সেগুলো ফিল আপ করার মাধ্যমে আহ এই ধরনের স্কেলিং থেকে শুরু করে অনেক ধরনের ব্যাপার স্যাপার আছে যে জিনিসগুলোকে আমাদের করতে হয় আর কি। তো এগুলো আমরা মেইন কোর্সে দেখবো। আর ইনশাল্লাহ আগামীকাল আমরা একটা রিয়েল ডেটার উপর এইভাবে আর কি প্রজেক্ট ওয়াইজ দেখানোর চেষ্টা করবো, একটা রিয়েল ডেটা, আরো বড় ডেটা। ওকে। আচ্ছা।